অদ্ভুত এক জীবনের উদাহরণ সেতু হাওলাদার। রাজধানীর ব্যস্ত সড়কের মাঝখানের একটি খোলা ডিভাইডারেই বসবাস করেন সেতুর মা। সেখানেই বসে ফুলের মালা গেঁথে কোনো মতে চলে তার জীবন। প্রতিদিন ক্লাস শেষেও সেতু মায়ের পাশে বসে মালা গাঁথার কাজে হাত লাগান, কারণ এই সামান্য উপার্জনই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্যারামেডিক্সে পড়াশোনা করা তরুণ সেতু হাওলাদারের জীবন যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে স্বপ্ন আছে, সংগ্রাম আছে, আছে মায়ের প্রতি এক অসীম ভালোবাসা, কিন্তু নেই মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। আমার বাবা থাকলেও হয়তো বা আমি তার সাথে থাকতে পারতাম বা তাকে আমার সুবিধা বলতে পারতাম। মায়ের কথা বলতে গিয়েই বারবার কান্নায় ভেঙে পড়েন সেতু। চোখ বেয়ে নেমে আসে অঝোর অশ্রু। ছোটবেলা থেকেই বাবার স্নেহ থেকে বঞ্চিত তিনি। চতুর্থ শ্রেণীতে পড়ার পর থেকেই বাবা আর কোনো খোঁজ নেননি তাদের। দীর্ঘদিন একটি হোমে থেকে পড়াশোনা চালিয়ে গেলেও পরে জানতে পারেন তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে রাস্তায় খোলা জায়গায় মানবেতর জীবন কাটাচ্ছেন। মায়ের পাশে দাঁড়ানোর মতো আর কেউ না থাকায় বাধ্য হয়ে সেই রাস্তাকেই নিজের ঠিকানা বানিয়েছেন সেতু। হয়তো কয়দিন পরে আমার মায়ের সাথে এখানে আমার থাকতে হবে। নিজের কষ্ট ভুলে মায়ের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। বাবার প্রসঙ্গ উঠতেই আরও আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। কান্না জড়িত কণ্ঠে শুধু বলেন, আমি শুধু চাই মা যেন ভালো থাকে। আমার মায়ের শরীর দিন দিন যত যাচ্ছে তত খারাপ হইতেছে। কালকে মাকে নিয়ে একটু ঘুরতে বেরোইছিলাম, হাঁটতে পারতেছে না, সে ব্যথায় এক জায়গায় বসে পড়ছে। কারণ আমার মা সারা জীবনই শেষ করছে আমার আর আমার বাবার পিছনে, মানে আমাদের সংসারের পিছনে। কখনো একটা ভালো শাড়ি বা কখনো একটা ভালো গয়না বা চুড়ি কখনো পরে নাই। তখন ভাবতাম যদি আমি জীবনে বড় কিছু করতে পারি, আমার মারে আমি অনেক ভালোভাবে রাখবো, রানীর মতো রাখবো। সবচেয়ে কষ্টের বিষয় হলো একসময় একটি পরিবার সেতুর পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে নিজের মায়ের বাস্তবতার কথা তুলে ধরার পর সেই সহযোগিতাও বন্ধ হয়ে যায়। ফলে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে তার পড়াশোনা ও ভবিষ্যৎ। আমি এখানে ফুলের মালা বানাইতেছি, আমার আম্মুকে সাহায্য করি। আমি গিয়া 2 ইয়ার্স প্যারামেডিক্স, কমিউনিটি প্যারামেডিক্স যেটাকে বলে, আমি ওটা পড়তেছি, এই সেকেন্ড ইয়ারে আছি। এটা গিয়া ভাইয়া আমার আম্মু গিয়ে এখানে থাকে। আমার পড়াশোনার খরচ, তারপরে খাওয়া দাওয়া আর যে থাকার খরচটা একটা আন্টি চালায়, ওনার নাম রেহনু আন্টি। আর আমি ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে। ওইখানে আমার এসএসসি পাস করা হয়েছে, ওখান থেকে বের হয়েছি আমি এই 2 বছর হয়। তো আমার আম্মু যে এরকম অবস্থায় আমি তো জানতাম না। আমি তখন হোমে ছিলাম, জানতাম যে আমার আম্মুর একটু মানসিকভাবে সমস্যা হয়েছে, মানে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আমার আম্মু যে রাস্তায় ঘুমাইতেছে বা থাকতেছে, এখানে থেকে কাজ করে, এটা আমি জানতাম না। কারণ আমি বুঝতে পারি না, এটা বিশ্বাস করতে পারি না যে এরকম কিছু বা হইতেও পারে। তখন আমি হোম থেকে বের হয়ে যাই। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমি জানতে পারছি যে আমার মার এরকম দুরবস্থা। অথচ আমার মা এখানে করোনার পর থেকে এরকম অবস্থায় রয়েছে যে মাথায় সমস্যা, পরে রাস্তায় থাকতেছে, ঘুমাচ্ছে। আসলে আমরা এখন অনেক অসহায়ত্বর মধ্যে দিয়ে যাচ্ছি। এই ভিডিও হওয়ার পরে আমার যতটুকু সম্বল ছিল তাও নষ্ট হয়ে গেছে। মানে আমার যারা খরচ দিত ভিডিও হওয়ার পরে, এই ভিডিওতে আমি তো সবসময় বলছি যে আমার খরচ কারা দিচ্ছে বা কে দিচ্ছে। আমি ভিডিওটা করতে চাইনি। যেদিন প্রথম মানে আরিফ হায়দার ভাই যখন ভিডিওটা করছে, আমি তাকে মানা করছিলাম যে দরকার নাই। তখন বলছিল আপনার মায়ের যে অবস্থা এখন যদি আপনি ভিডিওটা করেন বা আমরা ছাড়ি, যদি কেউ দেখে, হয়তো বা বড় লোক কেউ আপনাকে সাহায্য করতে পারে, তখন আপনি আপনার মায়ের চিকিৎসা করতে পারেন। তো আমি এই চিন্তা করে ভিডিওটা করছি। তো তারা ভিডিওতে, আমি তো বলছি যে আমাকে সাহায্য করতেছে কারা বা কি, কিন্তু তারা বলছে যে আমার মা আমাকে পড়াচ্ছে। এটা শুনে তারা একটু রাগ হয়েছে, তারা গিয়ে অসন্তুষ্ট হয়ে গেছে যে দিচ্ছি আমরা, বলতেছি ওর মায়ের কথা। তো এই কারণে তারা আমার এখন খরচ বন্ধ করে দিছে। এখন আমার থাকার জায়গা 1 মাস পর থেকে কোথায় থাকবো, কি করব, পড়াশোনা করতে পারবো কিনা তা জানি না। আমার আর 3 কি 4 মাস সময় আছে যে এইটা থেকে আমার ফাইনাল এক্সামের। তখন হয়তো বা আমি কিছু একটা করতে পারতাম রেজাল্ট কার্ডটা নিয়ে, কিন্তু এখন আমার সেই ক্ষমতা নাই। আমি পড়তেও পারবো না, বা আমি নিজেও কোথাও থাকার জায়গা এখন আর পাচ্ছি না। তবুও হার মানতে চান না সেতু। তার স্বপ্ন পড়াশোনা শেষ করে মায়ের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করা আর মায়ের চিকিৎসার ব্যবস্থা করা।